তফসিলের ভাষণ চূড়ান্ত, কাল পরশু ঘোষণা। প্রধান বিচারপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ। ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্টে আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। দেশের অস্তিত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক তারেক রহমানের। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। আপাতত দেশেই হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দীর্ঘ যাত্রার ধকল নিতে এখনো প্রস্তুত নন দেশনেত্রী। যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। বেগম রোকেয়ার অনেক স্বপ্নই বাস্তবায়িত হয়নি, প্রধান উপদেষ্টার আক্ষেপ। পদক তুলে দিলেন 4 নারীর হাতে। ঢাকায় নতুন আয়না ঘরের তথ্য ট্রাইব্যুনালকে জানালেন হাসনাত। গুমের মামলায় অভিযোগ গঠনের আদেশ রবিবার। বগুড়ায় বিএনপির প্রার্থীকে হোয়াটসঅ্যাপে হুমকি, কোটি টাকা দাবি। রাজনৈতিক নেতা সহ সচেতন মহলে উদ্বেগ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংসদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানাতে সিইসির তফসিলের ভাষণ চূড়ান্ত। ঘোষণা হতে পারে বুধ কিংবা বৃহস্পতিবার। আগামীকাল 12:30টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার এসব কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। এদিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য 300 আসনে বিচারক চেয়েছেন তিনি। পেয়েছেন ইতিবাচক সাড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। এমন বাস্তবতা সামনে রেখে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাস কামরায় তাদের বৈঠক হয়। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। উনি জাস্ট ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্টে আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সোমবারই তফসিলের ভাষণ রেকর্ড করতে চিঠি পাঠায় কমিশন। নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসউদ জানান, বুধবার বেলা 12:30টায় রাষ্ট্রপতির সাথে কমিশন সাক্ষাৎ করবে। এরপর রেকর্ড হবে তফসিলের ভাষণ। পূর্বে দেখা গেছে, যেদিন ভাষণ রেকর্ড হয় সেদিনই তফসিল ঘোষণা করে থাকেন সিইসি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বুধ বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে। এদিকে আরপিওতে আরেক দফা সংশোধনী এনেছে সরকার। মূলত পোস্টাল ভোটিং যুক্ত হওয়ার পর গণভোট অধ্যাদেশের সঙ্গে আরপিওতে সমন্বয় করতেই এই পরিবর্তন। এছাড়াও এসপি ও রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে সংশোধনীতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুদকের কাজে হস্তক্ষেপ করবে না। আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। তৃতীয় দিনে অংশ নেন জাতীয়তাবাদী ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে নেতাকর্মীদের করণীয় নিয়ে নানা পরামর্শ দেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মানুষের জীবনমান উন্নয়নে দলের বিশদ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না।
পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। তারেক রহমান বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ। দেশের প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো, এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে তখনই দুর্নীতির লাগাম টেনে ধরেছে বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মানবাধিকার দিবসে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সেই আশা ব্যক্ত করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও মনে করিয়ে দেন দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদী দুঃশাসনের কালো অধ্যায়ের কথা। এই দুঃশাসনের বিরুদ্ধে যেসব রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। আপাতত দেশেই হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশ যাত্রায় দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ভ্রমণের ধকল নিতে এখনো সক্ষম নন তিনি। এসব কথা জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। জানায়, মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিজয়ের মাসেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার চোখ যেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার 17তম দিন। বিদেশে নিতে এদিনেও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গত কারণেই প্রশ্ন, খালেদা জিয়া কি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন? দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কি সেই অনুমতি দেবে? ডক্টর জাহিদ ওনার স্বাস্থ্যগত সব কথা বলবেন, তবে একটা জিনিস কি আমি যতদূর শুনেছি সে স্টেবল আছেন। আর যাওয়া না যাওয়ার ব্যাপারে এটা সিদ্ধান্ত মিটিংয়ে হবে। তিনি জানান, মাকে দেখতে ও দলকে নেতৃত্ব দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেন বিজয়ের মাসেই। আগামীতে এই গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার একজন ব্যক্তি আছে, সেটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমরা আশা করব উনি এই বিজয়ের মাসেই বাংলাদেশে মাটিতে পারেন। রোজকার মতো এদিনও শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাসপাতালের সামনে দেখা গেছে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের ভিড়। আল্লাহ তাআলা যেন সর্বশেষ তাকে আরেকটা বারের মতো তার জীবন ভিক্ষা দিয়ে দেয়, এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। উনি যাতে ধূসর জনম পায়, উনি যাতে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ফাঁসি, ওটা ফাঁসির রায়টা দেখে যেতে পারে। আল্লাহ যদি ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন আর দীর্ঘদিন বেঁচে থাকে, উনি যেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য আরো কোনো কিছু যেন করে যেতে পারে। ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 48 ঘন্টার মধ্যে আইজিপি বাহরুলকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করা হলে কঠোর আন্দোলন চলবে, ঘেরাও করা হবে পুলিশ সদর দপ্তর। হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি রফিক আহমেদ ডলার। মঙ্গলবার শাহবাগ মোড়ে প্রতিবাদ সভায় এই আলটিমেটাম দেন তিনি। বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুকে ফাঁসানোর পেছনে অন্যতম ভূমিকা ছিল বর্তমান পুলিশ প্রধানের। গত সরকারের সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনর্গঠন করতে হবে। একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে উপযুক্ত মানুষ খুঁজে বের করা হবে, তাদের কাজে লাগানো হবে।
দলের গুলশান কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে বিএনপি কাজ করছে, যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের দোহাই দিয়ে একটি দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা ধর্মকে ব্যবহার করে এখন মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারে নির্বাচন সংস্কারের নির্বাচন হবার কথা থাকলেও এখন এই নির্বাচনকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার শহীদ আবু সায়েদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, সংস্কারের পক্ষে বিএনপি জামাত কোনো দলই কথা বলছে না, একমাত্র এনসিপি সংস্কারের দাবি জিয়ে রেখে রাজনীতি করছে। এদিকে মুক্তিযুদ্ধ ও ধর্মের কাঠ খেলে আগামীতে আর রাজনীতি চলবে না বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, অনলাইনে কিংবা ধর্মের নামে যুবশক্তিকে ভয় দেখিয়ে দমানো যাবে না। আগামীর রাজনীতি হবে সংস্কারের। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে জিইয়ে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জনমনে অনিশ্চয়তা থাকলেও ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত সরকার ও নির্বাচন কমিশন। যে কোনো সময়ে ঘোষণা হতে পারে তফসিল। ভোট নিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় জনতা। তবে নাগরিক ভাবনায় এখনো পরিষ্কার ধারণা নেই গণভোট নিয়ে। প্রত্যাশা, সব অনিশ্চয়তা কাটিয়ে উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে। সাদমান রফিদের রিপোর্ট। সব ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। প্রস্তুত নির্বাচন কমিশন। যে কোনো দিন হতে পারে তফসিল ঘোষণা। প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, ছুটছে ভোটারদের কাছে। সব মিলিয়ে দেশ জুড়ে ভোটের হাওয়া। তারপরও কেন ভোট নিয়ে এত অনিশ্চয়তা জনমনে? আমরা কাকা চাই নিরাপত্তা, কাকা দেশটা ভালো থাকে এই চিন্তা ভাবনা করি আমরা, দেশটা নিরাপত্তা থাক, সুন্দর থাক। এক একজন এক এক ধরনের প্রশ্ন করতেই পারে বা তাদের দাবি দেওয়া থাকতে পারে। তার জন্য এই না যে নির্বাচন হবে না, হবে কি হবে না সম্পূর্ণ সরকারের বিষয়। ভোটের আগে ভোটারদের কদর বাড়ে, তবে দিন ফুরালে মূল্যহীন। স্বার্থের কারণে রাজনীতিতে সম্পর্ক বদলাচ্ছে। গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের বদলে বাড়ছে অনৈক্য। উত্তপ্ত হচ্ছে রাজপথ। তবে কি আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে এগোবে বাংলাদেশ? ভোটের আগেও মারামারি করে, আবার ভোট শেষ হয়ে গেলে পরেও মারামারি করে। স্বার্থের জন্য তারা এসে আমাদের কাছে হাত পা ধরে, তারপরে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে আর কারোর খোঁজখবর রাখে না। এই নির্বাচিত হওয়ার পর ওই যে তারা যদি ভোটারদের কাছে যায়, পরবর্তী নির্বাচনে তারা আবার ভোট পাবে। যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই হবে গণভোট। প্রশ্ন হলো, এই গণভোট কি রাজনীতির মাঠে নতুন করে জটিলতা সৃষ্টি করবে? হ্যাঁ বদলে না ভোট হলে কোন দিকে যাবে পরিস্থিতি? আর গণভোট নিয়ে কতটা সচেতন সাধারণ ভোটাররা? সোশ্যাল মিডিয়া থেকে, ফ্যামিলি মেম্বার থেকে জানছি। যখন ভোট দিতে যাব তখন ক্লিয়ারলি জানতে পারবো আর কি। আমি প্রথমবারের মতো এবার ভোটার হয়েছি, কিন্তু এবার যেহেতু গণভোট হবে শুনছি, আমার মনে হচ্ছে যে এবার আমি জানতে পারবো গণভোট আসলে কি জিনিস। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির নেশায় রাজপথে প্রাণ দিয়েছে শত শত মানুষ। কিন্তু যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, যে আশায় বদলে গেছে সমগ্র প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতায় কতটা পূরণ হলো সেই বিপ্লবীদের স্বপ্ন? অনেক কিছু চেঞ্জ আসছে, কিন্তু আমাদের আশা অনুরূপ সেরকম ফল আমরা পাইনি। আমরা যারা নিরপেক্ষভাবে আজ রাজপথে নেমেছিলাম, আমরা কেউ আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারিনি। সরকার গণভোটের দিকে ঠেলে দিয়েছে। আমরা আশা করব গণভোটে একটা ভালো ফলাফল আসবে, শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে, দেশের জনগণ ইনশাল্লাহ শিক্ষার্থীদের পক্ষেই রায় দিবে। সবকিছুর পরও সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার এমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।
বগুড়ায় বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেনকে হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে হুমকি দিয়ে কোটি টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা না দিলে এআই দিয়ে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক নেতা সহ সচেতন মহল। প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রাজবাড়ির শিবরামপুর গ্রামের করবাড়ির বাগান। এটি তাদের নিরাপদ আবাসে পরিণত হয়েছে। এই বাগানটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে বন বিভাগ। এদিকে শীতের অতিথিদের দেখতে প্রায় প্রতিদিনই এখানে আসছেন দর্শনার্থীরা। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। পুরো এলাকা জুড়ে শুধু পাখির কলকাকলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। লম্বা পা ও হালকা ধূসর বর্ণের ঠোঁটের পাখিগুলো দেখতেও বেশ। এ চিত্র রাজবাড়ির বনিবহ ইউনিয়নের শিবরামপুর করবাড়ির বাগানে। তাদের আগমন শুরু প্রায় 7-8 মাস আগে। এবার সংখ্যাও বেড়েছে। এখন প্রায় প্রতিটি বাসাতেই রয়েছে ডিম ও ছানা। এইবার হাজার হাজার পাখি আসছে, আর এইবারই প্রথম এই মা পাখি বাচ্চা উঠাইলো। পাখি বাচ্চা তুলতেছে, ডিম পাড়তেছে, বা সকালে চলে যায় বিকালে আসে। খুবই ভালো লাগে আমাদের। এসব পাখি দেখতে প্রতিনিয়ত করবাড়ির বাগানে আসে বিভিন্ন বয়সের মানুষ। সুন্দর পাখি কিচিরমিচি, তারপর মনে করেন সন্ধ্যার সময় আরো অনেক সুন্দর লাগে। বড় বড় 4-5 কেজি করে ওজন, কিচিরমিচি করতেছে, মেলা ভালো লাগতেছে। বন্ধু বান্ধব মিলে আমরা মাঝে মাঝেই আসি। বাগানটি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। খোলা প্রকৃতির মাঝে জলমহলগুলো বা বিলের অবস্থানের কারণে যেটা আমি ধারণা করে নিতে পারি যে এখানে শীতকালীন পাখিরা আসে। পাখিগুলোর অধিকাংশ শামুক খোলা বা ওপেন বিল স্টর্ক, পানকৌড়ি ও সারস পাখি, যাদের কেউ আসে সাইবেরিয়া থেকে, কেউ বা হিমালয়ের পাদদেশীয় অঞ্চল থেকে। আলহাদি খান, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছ থেকে আইফোন 17 প্রো জিতে নিয়েছেন বরিশালের সানি ব্যাপারী। নগদে ফিরে আসা বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এই উপহার জিতেছেন। গত 26 নভেম্বর থেকে শুরু হওয়া নগদের এই ক্যাম্পেইনে নিয়মিত লেনদেন না করা গ্রাহক যদি নগদে ফিরে এসে লেনদেন করেন অথবা কেউ নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন, তাহলে তাদের জন্য থাকছে প্রতিদিন ক্যাশব্যাক সহ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সহ হাজারো পুরস্কার জেতার সুযোগ। ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 11,200 জনের বেশি গ্রাহক 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন। পাশাপাশি সারপ্রাইজ রিচার্জ অফারে অংশ নিয়ে বোনাস রিচার্জ পেয়েছেন 1000-এর বেশি গ্রাহক। নির্মাণ ও আবাসন শিল্পে 42 বছরের দীর্ঘ পথ অতিক্রম করল দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। অনুষ্ঠানে আরও ছিলেন SEL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AHM জহিরুল হক, উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ ও অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।